আমি জিজ্ঞেস করছিলাম তোমরা আমাকে এখানে আনছো কেন, বলে যে এখানে চিকিৎসা হবে। আমি তখনও বুঝতে পারিনি এটা মেন্টাল হসপিটাল। তো ওই দিন, ওই রাত এবং তারপরের দিন দুপুর পর্যন্ত আমাকে কয়েক দফা পাগলের ওষুধ খাওয়ানো হয়। কালো কাপড় দিয়ে মাস্ক পরিয়ে, চশমা লাগিয়ে, কালো চশমা লাগিয়ে, হাত বেঁধে একটা গাড়িতে করে প্রায় 6-7 ঘন্টার জার্নি করে একটা জায়গায় নিয়ে এসে, এবং ওখানে 3-4 ঘন্টা গাড়িতে বসেছিলাম। এত মনে হচ্ছিল যে এটা রাত গভীর হওয়ার জন্য অপেক্ষা করছে, হয়তো ওইটাই বর্ডার। তারপরের ইতিহাস আপনারা সবাই জানেন যে 9 বছর 3 মাস আমার পার হলো ওখানে। বিশেষ করে তখনকার প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার নির্দেশেই তো সব কিছু হতো। তা আমি এখন বাংলাদেশে ফেরত আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ জীবিত আছি। সালাউদ্দিন আহমেদ, তাকে তুলে নেওয়া হয়েছিল 2015 সালের 10 মার্চ। প্রায় 2 মাস পর তিনি আবিষ্কার করেন তিনি ভারতের মেঘালয়ের শিলংয়ে। আজকে তার মুখ থেকেই শুনব বিস্তারিত ঘটনা। 2015 সালের 10ই মার্চ রাত আনুমানিক 9-9:30 দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে কিছু সশস্ত্র ব্যক্তি আমাকে উত্তরার এক বাসা থেকে চোখ বেঁধে হাত হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যায়। নেয়ার পরে তারা এমন একটি জায়গায় আমাকে বন্দি করে রাখে যে কক্ষটির সাইজ হবে 5 ফিট বাই 10 ফিটের মতো। তার এক পাশে একটা নালার মতো জায়গা, ওখানে পানির একটা ট্যাপ এবং একটা ছিদ্র ছিল যাতে আমি পেশাব পায়খানার সুযোগ থাকে। আর রুমের উপরে ছাদে একটা হাই পাওয়ার ভাল্ব, লোহার একটি দরজা, নিচে খানাপিনা দেওয়ার জন্য একটু গ্যাপ, দরজার উপরেও একটু খালি ছিল বলে মনে হয়। বাইরে একটি প্যাডেস্টাল ফ্যান চালু থাকতো সবসময় এয়ার সার্কুলেশনের জন্য, আর একটা বালিশ, পাতলা একটা কম্বল। এই মোটামুটি রুমের বর্ণনা। এখানে 61 দিন আমাকে রাখে তারা। তার মধ্যে আমার সাথে তারা আচরণ ভালো করেছে, শারীরিক নির্যাতন করেনি। নিয়মিত খানাপিনা দিত 3 বেলা, ওষুধ পানি সব কিছুই দিত। শুধু একদিন রুমটা পরিষ্কার করার জন্য কিছু সময়ের জন্য বাইরে বসিয়ে রাখছিল চোখ বেঁধে। 61 দিনের মাথায় তারা আমাকে চোখ বেঁধে কালো কাপড় দিয়ে মাস্ক পরিয়ে, চশমা লাগিয়ে, কালো চশমা লাগিয়ে, হাত বেঁধে একটা গাড়িতে করে প্রায় 6-7 ঘন্টার জার্নি করে একটা জায়গায় নিয়ে এসে, এবং ওখানে 3-4 ঘন্টা গাড়িতে বসেছিলাম। এত মনে হচ্ছিল যে এটা রাত গভীর হওয়ার জন্য অপেক্ষা করছে, হয়তো ওইটাই বর্ডার। তারপরে কিছুটুক পায়ে হাঁটিয়ে এবং কিছু সময় গাড়িতে করে ওইটা ক্রস করায়, এটাই আমার পরে বুঝতে পারছিলাম যে এটাই বর্ডার হবে। তারপরে বর্ডারের ওই পারে আরও 3-4 ঘন্টা জার্নি করে একটা গাড়িতে করে তারা ভোরের দিকে একটা জায়গায় আমাকে নামিয়ে দেয় এবং বলে যে ইউ আর ফ্রি নাও। আমি তখন চোখের কাপড় খুলি, দেখি যে একটি সাদা জিপ আমার সামনে দিয়ে চলে গেল। পরে ওখানে প্রাতঃভ্রমণকারী কয়েকজন লোক, তাদেরকে জিজ্ঞেস করলাম যে এটা জায়গার নাম কি, আমার অবস্থা জানালাম, পুলিশকে খবর দিতে বললাম। তারপরে ভ্রাম্যমাণ পুলিশ টিম এসে আমাকে নিয়ে যায় থানায়। ওখান থেকে তারা আমাকে প্রাথমিক চিকিৎসা করায়। আমার জামা কাপড়, শরীর স্বাস্থ্য, চেহারা সব কিছু দেখে তারা মনে করেছিল যে আমি হয়তো মানসিকভাবে ঠিক নেই। তো ওই হাসপাতাল থেকে আমাকে থানায় ফেরত নিয়ে এসে আবার কয়েক ঘন্টা পরে একটা মানসিক হাসপাতালে নিয়ে যায়, ভর্তি করিয়ে দেয়। তা আমি জিজ্ঞেস করছিলাম তোমরা আমাকে এখানে আনছো কেন, বলে যে এখানে চিকিৎসা হবে। আমি তখনও বুঝতে পারিনি এটা মেন্টাল হসপিটাল। তো ওখানে ভর্তি করানোর সময় আমি ডাক্তার সাহেবকে আমার ওয়াইফের নাম্বার দিয়ে বললাম যে আমি বাংলাদেশের লোক, আমার ওয়াইফের সাথে যদি একটু যোগাযোগ করতে পারেন।
আর আমার বিস্তারিত বর্ণনা দিলাম অবস্থার। তো ওই দিন, ওই রাত এবং তারপরের দিন দুপুর পর্যন্ত আমাকে কয়েক দফা পাগলের ওষুধ খাওয়ানো হয়। তো সৌভাগ্যক্রমে আমি তারপর দিন দুপুরের কথা যেটা বললাম, একজন নার্স আমাকে ডেকে বললো যে তোমার দেশের সাথে সংযোগ হয়েছে, তোমার ওয়াইফ লাইনে আছে, আসো কথা বলো। তারপর আমি দেখলাম সত্যি সত্যি আমার ওয়াইফ লাইনে আছে, এবং আমি তাকে বললাম যে আমি এই জায়গায় আছি, এইভাবে আছি, এবং আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাথে সাথে সংবাদটা জানানোর জন্য দেখা করে বললাম। তারপরের ইতিহাস তো আপনারা জানেন। ওখান থেকে আমাকে একটা সিভিল হসপিটাল নামে একটা হাসপাতালে নিয়ে যায়। তারপরে ওখানে প্রিজন সেলে আমাকে রাখে এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে একটা মামলা দেয় ফরেনার্স অ্যাক্টে। তা আমার ওয়াইফ এখান থেকে গেলে আইনজীবী নিয়োগ করে আমি কিছুদিন পরে জামিনে মুক্ত হই। তারপরের ইতিহাস আপনারা সবাই জানেন যে 9 বছর 3 মাস আমার পার হলো ওখানে। একবার নিম্ন আদালত থেকে আমি খালাস পাই প্রায় 4 বছরের আইনি লড়াইয়ের মধ্য দিয়ে, কিন্তু আমাকে আসতে দেয়া হলো না। আমার বিরুদ্ধে আবার আমার এই খালাসের বিরুদ্ধে ভারত সরকার আপিল করে, সেই আপিল মামলাটাও আমাকে আরও 4 বছর লড়তে হয়েছে। তারপরে আপিলে খালাস পেলাম গত বছরের 28শে ফেব্রুয়ারি 2023 সাল, এবং সরকারের প্রতি নির্দেশনা দেয় আদালত আমাকে বাংলাদেশে আইনে বিধিবিধান মোতাবেক ফেরত পাঠানোর জন্য। তো মেঘালয় সরকার সেই জন্য আদালতের রায়ের ভিত্তিতে দিল্লিতে ফরেন মিনিস্ট্রিতে তারা চিঠি লিখে, যেহেতু ফরেন মিনিস্ট্রির এখতিয়ার স্টেটগুলোর থাকে না, অঙ্গরাজ্যগুলোর থাকে না, তো কেন্দ্রীয় ফরেন মিনিস্ট্রি থেকে তার জবাব তারা পায়নি। তো আমি গত বছরের মাঝামাঝি সময়ে আমাদের বাংলাদেশ হাই কমিশন থেকে একটি ট্রাভেল পাস পেয়েছিলাম, মনে করেছিলাম যে সেটা দিয়ে হয়তো আসা যাবে। তা আমি ট্রাভেল পাসটা নিয়ে দিল্লিতে গিয়ে চিকিৎসা করিয়েছি, কিন্তু রাজ্য সরকারের কাছে, মানে মেঘালয় সরকারের কাছে পরে জানালে বললো যে ট্রাভেল পাসটা তো এটা পাসপোর্টের একটা বিকল্প কাগজ, বাট ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না আপনি এই কাগজ দিয়ে। তা আর ফেরত আসতে পারলাম না। তো এই বছর বাংলাদেশে একটা রক্তস্নাত বিপ্লবের পরে নতুন করে দেশ স্বাধীন হলো, বিজয় দিবস অর্জিত হলো আরেকটা। আমি ওই দিনেই যোগাযোগ করলাম মেঘালয় সরকারের কাছে যে আমাকে এখন ফেরত পাঠানো যাবে কিনা। তো বললো যে আপনি ট্রাভেল পাসটা আবার নেন, আমরা দিল্লির ফরেন মিনিস্ট্রির অনুমতিটা নিয়ে আপনাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করব। তো অ্যাকর্ডিংলি আমি আবার গুয়াহাটিতে, আসামের গুয়াহাটিতে একটা অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিস আছে বাংলাদেশের, ওখানে যোগাযোগ করে আগের ট্রাভেল পাসের কপিটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। তারা দয়া করে আমাকে আরেকটা নতুন করে ট্রাভেল পাস ইস্যু করে পাঠিয়ে দিলেন। সেইটা দিয়ে মেঘালয় সরকার কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ করে ফরেন মিনিস্ট্রি, ইমিগ্রেশন, সিভিল এভিয়েশন এগুলো সব ক্লিয়ার করে পাঠাতে 2-1 দিন সময় হয়েছে। তা আমি এখন বাংলাদেশে ফেরত আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ জীবিত আছি। বয়স হয়েছে, শারীরিক অসুস্থতা আছে, কয়েকটা অপারেশন আছে, সার্জারি আছে শরীরে, সব মিলিয়ে কিছুটা তো শারীরিক অবস্থা জটিল আছে। তারপরও আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। যারা ফেসিবাদের ধারক বাহক, স্বৈরাচারের অধিপতি শেখ হাসিনা, এবং বিশেষ করে তখনকার প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার নির্দেশেই তো সব কিছু হতো। ওই সময়টা আমি দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলাম এবং আন্দোলন পরিচালনা করছিলাম বিএনপি এবং 20 দলীয় জোটের মুখপাত্র হিসেবে। তো সেই সময় আন্দোলনের উত্তাল দিনগুলোতে হয়তো তৎকালীন অবৈধ ভোটারবিহীন সরকারের ধারক শেখ হাসিনা মনে করছিলেন যে এভাবেই গুম খুন করে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে, গুম করে হয়তো আন্দোলন দমাতে পারবে বা তার শাসন জারি রাখতে পারবে। এটা কারণ হতে পারে, আর তো কিছু না।